ওকে, আমরা বললাম, কথাটা আমরা কেন বলতে পারবো না? আমরা বললাম শান্তির জন্য আজকের প্রশ্নে আছেন। আমি আশা করি যে এই বিষয়ে আপনি কথা বলবেন। আমাদের দেশে আজকে যে প্রশ্নটা আপনি করেছেন গুম খুনের ব্যাপারে, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আপনি নিশ্চয়ই অবগত আছেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে একটা প্রেস কনফারেন্স করেছেন। এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা, আমি পেপারের কাটিং থেকে বলছি, মানে রেকর্ড করে বলছি, গুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন, কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে, গুমের হিসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে, তারপর থেকেই তো চলছে। আমরা যখন তালিকা চাইলাম ৭৬ জনের নাম দেওয়া হলো, এর মধ্যে এমনও আছে আরেকজনকে শায়েস্তা করতে মাকে লুকিয়ে রেখেছে, কেউ বোনকে লুকিয়ে রেখেছে, আবার দেখা গেছে একজন ঢাকা থেকে চলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কি আপনার বক্তব্য? প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কালকে আমরা শুনেছি, আমরা শেষ করতে দিলে। জি জি জি, আপনি শুনেছেন, আপনার সমস্ত দর্শক তো শুনে নেই, তাই না? তো ভারতে পলাতক আছেন, এটা কেমন করে হয়? এমনও হয়েছে যে তালিকায় নাম আছে কিন্তু লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রে, সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি। সো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক, উনি আমার নেত্রী, ওনার যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে দ্বিমত করার কথা তো নাই। যেমন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব, ওনাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে বলা হলো, ঠিক আছে? তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে। আপনি লক্ষ্য করে দেখেন, যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলীকে নিয়ে এখনো কথা হচ্ছে। আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী, মরহুম অর্থমন্ত্রী, আল্লাহকে বেহেশত নসিব করুক, সাইফুর রহমান সাহেবের অন্তর্দ্বন্দ্ব আছে, এটা একটি অন্তর্দ্বন্দ্বের শিকার। এই যে কথাগুলি আছে, সো কোনো জিনিস ফাইনালি না হওয়া পর্যন্ত, বিচার বিভাগ দ্বারা মূল্যায়িত না হওয়া পর্যন্ত আপনি তো বলতে পারি না হু ইজ গিলটি এন্ড হু ইজ নট। শামীম ভাই, আমি আপনাকে একটু, আপনি কি বলেন খুনের কথা, জি বলেন। জি, আপনি নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জের র্যাবের ক্ষেত্রে আপনি স্পষ্ট বলেছিলেন যে র্যাব এরকম অনেক কাজ করছে, নারায়ণগঞ্জে করছে। জি, সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখনো এরকম মনে করেন। আমি বলতে চাচ্ছি, দেখেন, যখন নারায়ণগঞ্জে 7 মার্ডার হলো, আমি কিন্তু উইদিন 45 মিনিটসের মধ্যে, 45 মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছেই দিই, কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংগঠিত হয়েছে, র্যাবের কিছু মানুষ দ্বারা সংগঠিত হয়েছে, এই মেজর আরিফ সহ এরকম যারা আছে। হ্যাঁ, এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে, বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল। ডিস্ট্র্যাক্ট হয়ে, যেহেতু আমি এলাকার মানুষ, আমাকে সবকিছু খবর রাখতে হয়, এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন, বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু দেখেন, যখন এই ঘটনা ঘটলো, আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি, এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল, কিন্তু আমি সমর্থন পেয়েছি কার? আমি সমর্থন পেয়েছি জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং তখন যখন র্যাবের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন, কিন্তু 48 ঘন্টা পার হতে হতে ওরা যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য, তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য। এইটার চেয়েও বড় সত্য হচ্ছে, এত বড় বড় উচ্চ পদস্থধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন, এবং অনেকের যাবজ্জীবন হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে। শামীম ভাই, আপনাকে শুধু অপরাধ হবে, কিন্তু বিচার হবে কিনা সেটি দেখার বিষয়। শামীম ভাই, আপনাকে প্রশ্নটি করে রাখি, আমি ফারুক ভাইকে শুনে এসে আপনাকে শুনবো। প্রশ্নটি হচ্ছে যে আপনি নারায়ণগঞ্জের 7 মার্ডারের ক্ষেত্রে যেরকম ভয়েস রেজ করেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা যারা ওইখানে নারায়ণগঞ্জে ছিলেন তাদের সবার বিরুদ্ধে এরকম কোন সিচুয়েশন আর এই গত 4-5 বছরে হয়েছে কিনা যে আপনি ভয়েস রেজ করতে পারতেন? জনাব শামীম ওসমান, আপনার নিশ্চয়ই মনে আসে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর, তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে, এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম, সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত, কিন্তু এটি আসলে শেষ হয় নাই। জনাব শামীম ওসমান। জি, আমি আপনার সাথে 100% একমত। আমি কোন অবস্থাতে একজন মানুষ হিসাবে, পৃথিবীর 800 কোটি মানুষও যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে, তা তো জাগিয়ে তুলতে পারবে না, তাই না? তো একজন মানুষকে আমি গুম করে দিব, খুন করে দিব, এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে, আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না। এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে একই পথে চলতে হবে, আমি সেটাকেও মনে করি না।
আমি 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 আমাদের সজীব ওদের জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা গত 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, 3-4 দিন আগে। বিএনপি জামাতের সরকারের 100 দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল 100 দিন মাত্র 100, এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া। আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া। এবং উনি ওইখানে বলেছেন 100 দিনে নিহতের সংখ্যা ছিল 1200, ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন 4টি, খুনের সংখ্যা গড়ে প্রতিদিন 6 জন। থানার ওসিও নিজের জান বাঁচাতে জিডি করেছিলেন। হ্যাঁ, এখন আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে, এটা আমি বলতে চাই না। অফকোর্স ইলিয়াস আহমেদ চৌধুরীকে আমি চাই রাষ্ট্রের দায়িত্ব না, কিন্তু বিএনপির কথা এখানে না থাক, আপনি আমাকে বলেন তো যে গত 20 বছরের মধ্যে এরকম কখনো হয়েছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে যারা বাহিনী আছে তাদেরকে এই গুম খুন তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের জন্য আসলে স্যাংশন দেওয়া হয়েছে, প্রশ্ন তুলেছে, এরকম 20 বছরের মধ্যে এরকম ঘটনা কখনো ঘটেছে নাকি আন্তর্জাতিক সম্প্রদায়? এইটার উত্তর কিন্তু আমাদের সাবেক আইজিপি সাহেব, আপনি যে প্রশ্ন করেছেন ডক্টর বেনজির আহমেদ, উনি কিন্তু খুব আমেরিকাতে বসেই এই প্রশ্ন উত্তর দিয়েছেন এবং উনি 3টা লবিস্ট ফার্মের নামও বলেছেন এবং এই লবিস্ট ফার্মের মাধ্যমে কিভাবে এই তথ্য বিকৃত করা হয়েছে সেই কথাটাও কিন্তু উনি বলেছেন। এখন দেখেন, এইখানে কথা বললে তো অনেক কিছু বলা যায়, আন্তর্জাতিক মাধ্যম যা বলবে তা বেদবাক্য, আর আমি যা বলবো তা অসত্য। কিন্তু সাহেব, আমি যা বলবো তা অসত্য বা বেদবাক্য না হলো মানে আমাদের কি খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে? আমরা বিএনপির কথা বিশ্বাস করতে পারবো না, কোন মানবাধিকার সংস্থার কথা বিশ্বাস করবো না, বিদেশের কথা বিশ্বাস করবো না, আমাদের খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে? আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝবো সত্য, আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত। আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার ভাবে, আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত, তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না। এখানে একটা লিস্ট আছে আমার কাছে, বিশাল লিস্ট। আমাদের আইবি রহমান, SM কিবরিয়া, আসাদুল্লাহ মাস্টার, মমতাজ ভাই, গোপাল কৃষ্ণ মুহুরী, অধ্যাপক হুমায়ুন আজাদ, অধ্যাপক ইউনুস, এরকম দেশ বরেণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর, যেগুলি এবং ইভেনচুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাই কমিশনার যখন শাহজালাল বাবার মাজারে গেছিলেন, বম ব্লাস্ট হয়েছিল, ওখানে কিন্তু মানুষ। আপনি কিন্তু বিএনপির আমল থেকে আসতেই পারতেছেন না, আপনি বিএনপির আমলেই থাকতেছেন, আপনি এই আমলে আসেন যে আমলের মধ্যে জাতিসংঘ হচ্ছে বাংলাদেশের 4 জন বাহিনী প্রধানকে আসলে স্যাংশন দিয়েছে, জাতিসংঘ প্রত্যেকবার বলছে এটার কথা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি বলছে, বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে। আপনি একটু বেরিয়ে ফারানার কাছে জানতে চাই, বেরিয়ে ফারানা, এইটা মানে আপনার কাছে কি মনে হয় যে মানে ভারতে উনি আছেন, ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যে কোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নেবেন, আপনার এরকম মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে? মানে এটা খুবই অস্বাভাবিক, এটা হবার কোনো সুযোগ নেই, ভারতও এটা খুব ভালোই বোঝে। কিন্তু ভারতের যে বিষয়টার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু বলে ফেলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে। এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি, কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণকর কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি, সেটাও শেখ হাসিনা দিয়েছে। শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে, কিংবা আশ্রয় না দিত, সেই 5ই অগস্টের কথা আমি বলছি, তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোন সরকার প্রধান করবে না ভবিষ্যতে। এখানে খালি 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকারকে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যা দিয়েছি তারা কখনো ভুলতে পারবেন না, ইউনূস সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বললেন। আর একটা জিনিস হচ্ছে যে মানে এই যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ, কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না, এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন 2 কথায়। আচ্ছা, আমি ইউনূস সরকারের ভিতরের কেউ না, আমি জানি না ইউনূস সরকার কি করেছে, তবে অ্যাপারেন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে 15 বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি।
আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে, আমাদের খাদ্যমন্ত্রী কিংবা আমাদের কৃষিমন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী লীগের কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ, কারণ আমাদের লোকেরা গরু চোরাচালানের সঙ্গে যুক্ত, সো এই জন্য তারা গুলি খেয়ে মরে, এটা ঠিকই আছে, এটা ভারতের কোনো সমস্যা না। আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার আপত্তির কারণে দিতে পারছে না, যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার সত্যিই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো ট্রিটি তারা করতে পারে, রাজ্যের অনুমোদন লাগে না। কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যিই তো ভারতের কি করবে, মমতাই তো দিচ্ছে না, পশ্চিমবঙ্গের জন্য ভারত পারছে না, উল্টো আমরা দেখছি ফেনী নদীর পানি তারা দিয়ে এসছে। মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম, এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে। এবং দেখুন প্রণয় ভার্মাকে ডেকে আনা, তলব করা, সাদা বাংলায় তলব করা, এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই। এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল, নো, কিন্তু আমার তো একটা সত্তা আছে, স্বাধীন সত্তা, সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে, একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া, কিছু সম্মান আছে, তাই না? সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই, সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই, এইটুকুই। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নতজানু সরকার ভবিষ্যতে আর আসবে কিনা, এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম। এদেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ কালভার্টার ব্রিজ বানানো আর 20% সেখান থেকে পকেটে ঢুকানো, একইভাবে মানুষ মনে করে তারা এই দেশের নাগরিক না, মানুষ মনে করে যে তারা এই দেশে আছে প্রজার মতন, এই জন্য তারা ট্যাক্স দিতে চায় না। খেয়াল করবেন এই দেশে কিন্তু কর জিডিপির অনুপাত সবচেয়ে নিচে, কারণ সে মনে করে ট্যাক্স দিয়ে আমার লাভ, ওই টাকাটাই গচ্ছা, আমি তো কোনো সেবা পাবো না, আমাকে সেবা পাইতে হলে ওই লোকাল চেয়ারম্যানের পা ধরতে হবে, সামাজিক সুরক্ষায় যাইতে হলে আমাদের ওই এমপি সাহেবের পিএস এর পা ধরতে হবে। এই কারণে কি হয়, আমরা সিস্টেমকে ভোট দেই। আমাকে একটু সময় দেন খালেদ ভাই, আপনারা সময় নাই, তাহলে আপনি 30 সেকেন্ডে শেষ করেন, আর সময় নাই আমাদের, আমরা পার হয়ে গেছি। জি, আমরা সিস্টেমকে ভোট দেই। হ্যাঁ, যে কারণে মান্না ভাই বলছিল যে উনি একা দাঁড়িয়েছেন, ওনার দলটা দাঁড়াতে পারছে না, কারণ মানুষ মনে করে এই দল তো ক্ষমতায় আসবে না, মানে এই দল তো পার্ট অফ দ্য সিস্টেম হবে না। পার্ট অফ দ্য সিস্টেম যদি না হয়, তাহলে তার ঘরের টিনের চালের জায়গায় একটা ভালো পাকা চাল আসবে না, তার ওএমএস এর কার্ডটা হবে না, তার বয়স্ক ভাতার কার্ডটা সে পাবে না। এই সব কারণে না মানুষ আসলে একটা মানে এক্সিস্টিং সিস্টেমের সাথে নিজেকে কোনোভাবে অ্যাকোমোডেট করতে থাকে। এই কারণে আমি 70, 50 বা 15 বছরের কথা বলছি। মানুষের ভেতরে সেই নাগরিক হয়ে ওঠা, রাষ্ট্রের অংশীদারত্ব দাবি করা এবং রাষ্ট্রের মঙ্গলে যে দিন শেষে তার বা তার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হয়, এই বিষয়গুলো তার মগজে ঢোকা একটা প্রক্রিয়ার বিষয়। এই প্রক্রিয়াটা সময় লাগবে খালেদ ভাই, এইটা আসলে খুবই মানে সারফেস লেভেলে আছে। বেরসা ফারহানা, আপনাকে ধন্যবাদ। অনেকেই মনে করছে যে এই টিপটাও পলিটিক্যাল, আমরা কি একটু পলিটিক্যাল স্টেটমেন্ট বাই বেরসা ফারহানা, আপনি কি এটা নিয়ে 10 সেকেন্ড বলবেন কিনা? আমরা এটা শেষ করে দিচ্ছি। আমি বলবো না, বেরসা ফারহানা আপনি শেষে বলেন। ওকে, বেরসা ফারহানা, আপনি যদি দুইটা বাক্য বলেন যে এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট কিনা। আমি যেই পরিবারে বেড়ে উঠেছি, যেই পরিবেশে বেড়ে উঠেছি, সেখানে 5 ওয়াক্ত নামাজও যেমন চলে, সেখানে রবীন্দ্রসঙ্গীতও হয়, গানও হয়, কবিতাও আবৃত্তি হয়, এবং আমি সবসময় টিপ পড়ি। হয়তো টিপের সাইজটা ছোট ছিল, হ্যাঁ এখন আমি বড় টিপ লাগিয়েছি। এটা যদি আপনি মনে করেন পলিটিক্যাল কোনো বিষয় ভাবতে পারেন, তবে হ্যাঁ একটা মেসেজ তো আমি দিতেই চাই যে নতুন বাংলাদেশে